ঈদ মোবারক সবাইকে। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ। সঙ্গে আছে আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং সাংবাদিক আকবর হোসেন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। জাহিদ চৌধুরী, কাল পবিত্র ঈদ উল ফিতর, ঈদ মুবারক। ঈদ মোবারক। ডিবিসি নিউজের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। একটু ঈদ নিয়ে আমরা শুনি, আপনার ছোটবেলার ঈদ। এখন তো আপনি বড় হয়ে গেছেন, আপনার ছোটবেলার ঈদ নিয়ে একটু শুনি। আমি তো আর এরকম কোনো বিশেষ ব্যক্তি নই যে আমার ছোটবেলার ঈদকে নিয়ে আমি আলোচনা করব, তবে এটুকু বলতে পারি যে ঈদটাকে আমরা ছোটবেলা যেভাবে এনজয় করেছি, এখন শহরের জীবনে আমি কিন্তু বড় হয়েছি, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত স্কুল পর্যন্ত আমি একটা উপজেলা শহরে বসবাস করেছি, তারপর জেলা শহরে, এবং ইন্টারমিডিয়েট পর ইউনিভার্সিটিতে আমি চলে আসি ঢাকায়, রাজশাহীতে, দুই জায়গায় অবস্থান করি ওই সময়। তো এরপর থেকে লাগাতারভাবে ঢাকায় গত 35 বছর থেকে আছি। তো ছোটোবেলার ঈদে খুব ভালো একটা স্মৃতি, এটা এখনও মনে হয় গ্রামের ছেলেরা এটা করে, বিশেষ করে যখন শীতকালে ঈদ হতো, তখন শীতের ভোরে আমাদের গ্রামের বাড়িতে একটা পুকুর ছিল, বিশাল পুকুর। তো ওই পুকুরে কে সবার আগে ঝাঁপ দেবে, ভোরবেলা সবার আগে এই শীতের রাত্রে ঝাঁপ দেওয়ার এই যে একটা স্মৃতি, আমি 2-4 বার এরকম করেছি। কে কার আগে শীতের ভোরে পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করবে, গোসলটা সেরে নেবে, এই যে একটা আনন্দ, মানে একটা কি বলা যায় যে গ্রামের, আমি তো বললামই এটা উপজেলা লেভেলের একটা ইয়েতে আমি বড় হয়েছি, আমার জন্ম এবং বেড়ে ওঠা শাস্তাগঞ্জে, হবিগঞ্জের শাস্তাগঞ্জে। তো এই স্মৃতিগুলো আমার ছিল। আমার বাবা শিক্ষকতা করতেন, স্কুলের হেডমাস্টার ছিলেন প্রায় 40 বছর। ওই স্কুলটা ওনার হাতে গড়ে তোলা, শাস্তাগঞ্জ হাই স্কুল। তো ওই পাশেই আমাদের বাসা ছিল এবং আমরা এখানে বেড়ে উঠেছি। এবং যে আনন্দটা, এটা মানে এখন যেটা অনেক কিছু আমরা মেকই করি, মানে আমার কাছে, আমার দৃষ্টিতে যে পার্থক্যগুলো ধরা পড়ে, তখন যা কিছুই আমরা করেছি, গ্রামের মানে বেড়াতে যাওয়া, নানা বাড়িতে বেড়াতে যাওয়া, দাদা বাড়িতে বেড়াতে যাওয়া, পাড়াপড়শির সাথে যাতায়াত, আসা যাওয়া, সবগুলোর মধ্যে একটা অকৃত্রিম, একটা ন্যাচারাল বিষয় ছিল। এখন কেন যেন আমরা শহুরে জীবনে এসে এটা অনেকটা কৃত্রিমতায় ভরে গেছে। গ্রামেও কিন্তু এই পরিবর্তনটা আসছে, আমরা যতটা খবর পাই। এখন এটা কি রাস্তাঘাট উন্নয়নের কারণে আগের এই আন্তরিকতাটা হারিয়ে গেছে? আমরা উন্নয়নের দেখছি, কিন্তু ওই যে ঈদের সময়ের যে সবার খোঁজখবর নেওয়া, পাড়াপড়শির খোঁজখবর নেওয়া, একজন আরেকজনের বাড়িতে যাওয়া, হ্যাঁ, এবং কি বলবো যে কাউকে কিছু না বলে এটা দাওয়াতের প্রয়োজন পড়তো না, যে ঈদের সময় আসলেই মানে এটা ইনহেরিটেড পাওয়ার, সবাই যে একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যাবে। একটু শুনি আকবর হোসেন, সাংবাদিকদের ঈদ আসলে কেমন কাটে? আমার জন্য ঈদ মোবারক সবাইকে। আমার জন্য আসলে এবারের ঈদের এক্সপিরিয়েন্সটা একটু ভিন্ন রকমের, কারণ আমি মনে হয় প্রায় 25 বছর পরে একটা ডিফারেন্ট ঈদ আমার জন্য। কারণ হচ্ছে আমি এখন সাংবাদিকতা একটা আপাত বিরতি নিয়েছি কিছুদিনের জন্য। তা আমরা আগে যেটা হতো, আপনি হয়তো জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া হাউসে, মানে বাংলাদেশে যারা অপারেট করে, সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন বা লোকাল মিডিয়া বলেন, একটা ঈদে ছুটি পাওয়া যেত আর কি। কারণ আপনাকে তো মিডিয়া অপারেশন রাখতে হবে, চালাতে হবে, তাই না? সবাই কিন্তু একসঙ্গে ছুটি পায় না মিডিয়াতে। একটা অংশ ছুটি পায় হচ্ছে ঈদের সময়, তারা ফিরে আসলে আরেকটা অংশ ঈদের পরে ছুটিতে যায়। আবার যারা রোজার ঈদের সময় ছুটি পাবে ঈদ উল ফিতরে, তারা আবার কোরবানির ঈদের ওই টাইমটাতে তারা ছুটি পায় না। আবার বেচারারা মোটেই পায় না। যেমন আমার এই এক্সপিরিয়েন্স আছে, বিয়ে করার আগ পর্যন্ত আমি বিটিভিতে কাজ করতাম, এই 92 থেকে 98 আমি বিটিভিতে নিউজে গেস্ট প্রডিউসার ছিলাম। তো তখন আমি বিয়ে করি নাই, সবাই বলতো তুমি তো ব্যাচেলার আছো, তুমি বরং একটু থাকো, অন্যরা চলে যেত সিনিয়ররা। এটা পত্রিকা অবশ্যই এটা। হ্যাঁ, এবং আরেকটা বৈষম্য আছে, যেমন ধরেন যারা ঢাকার বাইরে থেকে মানে গ্রামে যেতেন আর কি ঈদ করার জন্য, তারা ছুটির ক্ষেত্রে প্রায়োরিটিটা তাদের বেশি ছিল। আর যারা শহরে থাকবেন হয়তো তাদের জন্য আসলে ঈদের ছুটিটা অত প্রায়োরিটি না, প্রায়োরিটি তারাও পায়, কিন্তু যারা গ্রামে যাবেন তাদের জন্য বেশি। এবং আমি দেখেছি যে
সহকর্মীরাও সাংবাদিকদের মধ্যে যারা ঢাকায় থাকবেন, যারা ঢাকার বাইরে যাবেন, তারা যাতে যেতে পারেন তাদের প্রতি খুবই সিম্প্যাথেটিক থাকতো সব জায়গায়। খুব এরকমটা আমি দেখেছি যে বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে অনেকগুলোতে জায়গায় কোথাও আর এখন তো এই যে মাল্টিমিডিয়ার কারণে, মাল্টিমিডিয়া এবং অনলাইনের কারণে এখন কিন্তু পত্রিকাগুলোতেও এই দুইটা সেকশনের লোকজন থেকে যায়। যেমন আমি আমার দেশ অফিসে সকাল থেকেই আমি বাসায় বসেই মনিটর করছিলাম, কিন্তু আমার এই দুই ডিপার্টমেন্টের লোকজন কাজ করছে কন্টিনিউয়াস, তারা সকাল থেকেই আসে এবং সবগুলো ডিউটি রোস্টার করা আছে। যাই যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি দৈনিক আমার দেশের ম্যানেজিং এডিটর, আমরা কিছুদিন আগে দেখলাম যে নোয়াব যে আছে ছুটি নিয়ে একটা নোয়াবের নবাবী আচরণ। নবাব তো এখন নবাবের লোকজনকে জিজ্ঞেস করলেই আমার মনে হয় এটা ভালো উত্তর পেতেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একদিনের ছুটি নিয়ে তারা যে বিষয়টি করেছে এটা ঠিক হয়নি। 3 তারিখের ছুটিটার ব্যাপারে নবাব যে সিদ্ধান্ত নিয়েছে এটা ওয়াইজ ডিসিশন হয়নি। ওই কারণে তারা যেদিন সিদ্ধান্ত নিয়েছেন তার আগেই অনেক সংবাদকর্মী কিন্তু টিকিট কেটে ফেলেছেন। আপনি জানেন যে ঈদের সময় আগেই সেটা ট্রেনের হোক, বাসের হোক, বিমানের হোক, এখন অনেকে বিমানে চড়ে যাতায়াত করেন। সিনিয়র যারা আছেন, এটা খুব বেশি বিমান ফেয়ার না, ডিস্ট্রিক্ট লেভেলে 3000, 2500, 5000 এরকমের ভিতরে বিমান ফেয়ারও আছে। তো অনেকে টিকিট আগে কেটে ফেলেছেন, তারপরে এসে তারা এরকম একটা সিদ্ধান্ত নিলেন এবং মনে হলো এটা না জানি 3 তারিখে মিডিয়া খোলা না থাকলে, পত্রিকা খোলা না থাকলে কি জানি হয়ে যাবে। এখন তো আমি তো বললামই যে বিটিভি চ্যানেলগুলো, টেলিভিশন চ্যানেলগুলো আছে, পাশাপাশি অনলাইন এবং মাল্টিমিডিয়া চালু আছে। সুতরাং মিডিয়ার বাইরে আমরা না, সোশ্যাল মিডিয়ার যুগে কোনো সময় আমরা বাইরে না, সার্বক্ষণিক যোগাযোগ। এখানে ওনারা এই ছুটিটার ক্ষেত্রে যে গড়িমসি কিংবা যেভাবে তারা সিদ্ধান্তটি নিয়েছেন এটা আমার কাছে ওয়াইজ মনে হয়নি। আমি বলবো যে 3 তারিখে ছুটিটা ওনারা কনফার্ম করতেই পারতেন। মিডিয়ার লোকজন, সরকারের লোকজন, সরকারি লোকজন 9 দিন ছুটি কাটাচ্ছে, আর মিডিয়ার লোকজন 4 দিন কাটালে কি এবং মহাভারত। আমার কাছে এটা মনে হয় যে ধরেন পত্রিকা যদি 5 দিন বন্ধ থাকে, কোনো কিছু তো উল্টে যাবে না, তাই না? আপনার পত্রিকা তো বন্ধ থাকতে পারে, আপনি 5 দিন 3 দিন বন্ধ থাকলে এমন কোনো ক্ষতি হবে না। আপনি জাহেদ ভাই যেটা বললেন যে এখন যে ডিজিটাল অপারেশনস যেগুলো, এটা তো চালু থাকে 24/7, এবং সেখানে তাহলে আপনি হয়তো ডিজিটাল অপারেশনস একটা সুবিধা হচ্ছে আপনি অনেক কম লোক দিয়ে এই কাজটা আপনি করতে পারেন আর কি। কারণ যেগুলো হয়তো, কারণ পত্রিকার একটা অব্লিগেশন থাকে যে আপনি 20 পাতার পত্রিকা বের করছেন, এই প্রেসের লোকজন থাকে, ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, অনেক কিছু থাকে, বিশাল একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল কাজ করে, এবং এই 20 পাতার পত্রিকা আপনাকে ফিল ইন করতে হবে না, নিউজ দিয়ে আপনাকে ভরতে হবে। তো এটা চ্যালেঞ্জটা থাকে বেশি, অনলাইনে চ্যালেঞ্জটা কিন্তু কম। অর্থাৎ আপনি যদি আজকের দিনে 5টা নিউজ দেন তাতে কোনো খুব ক্ষতি হবে না। আপনি হয়তো আপডেটসগুলো দিলেন, আপনি হয়তো 3 দিন অ্যানালিসিস কিছু দিলেন। আবার হোম অফিসও করা যায়, হোম অফিসও করা যায়, অনেকে হয়তো 3 জন অফিসে থাকলো, আরো 3 জন হোম অফিস করলো, হোম অফিস করতে পারে এরকম বিষয়। এবং যাই যদি আরেকটা কথা বলি, যেরকম এই যে ঈদের আগে আমরা যারা সংবাদকর্মী বিভিন্ন পত্রপত্রিকায়, আমি যদি একটু ধরে নিই যে মেইন স্ট্রিমের পত্রপত্রিকা বাদ দিয়ে আরও যারা এইসব পত্রপত্রিকা মিডিয়া হাউসগুলো আছে, আমরা দেখি যে গার্মেন্টস শ্রমিকদের মতো আমাদেরও একটা অনিশ্চয়তায় থাকতে হয় যে ঈদের আগে বেতন বোনাস ঠিকভাবে সংবাদকর্মীরা পাবেন কিনা। এই যে অনিশ্চয়তা, জাহেদ চৌধুরী, আকবর হোসেন, এইটার কতদিন মানে সংবাদকর্মীদের আসলে দেখে যেতে হবে। এখানে আমি একটি কথা বলি যে এটা আমরা ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে আমার দেশে চাকরি করার সুবাদে কিংবা আমি আমার দেশের ম্যানেজিং এডিটর হিসেবে আমাকেও এই কাজগুলো করতে হয়, সম্পাদকের পক্ষে অনেকগুলো কাজ করতে। আমরা কিন্তু 20 তারিখে বোনাস দিয়ে দিয়েছি, তো সেটা, এবং আমাদের বেতন কিন্তু 1-2 তারিখ, অনেক মিডিয়া দিয়ে দিয়েছে, অনেক মিডিয়া 1 তারিখে আমাদের বেতন হয়ে যায়। এটা মাহমুদুর রহমান সাহেবের একটা ঘোষণা যে আমি যতদিন পত্রিকা চালাবো আমি মাসের 1 তারিখে বেতন দিব, কোনো কারণে শুক্র শনি পড়লে এটা 3 তারিখ যে, এবং উনি এটা মেনটেন করেছেন। যতদিন সরকার বন্ধ করে রেখেছিল এটা ডিফারেন্টলি। তো এটা হলো কিছুটা নির্ভর করে মালিকের অ্যাটিটিউডের উপর। আমরা জানি বাংলাদেশে অনেক মিডিয়া হাউস আছে, আমি চাইলে নামও বলে দিতে পারি, আমি জানি, আমরা সবাই জানি তাদের অনেক পয়সা আছে। আপনি যখন মানে এখন তো আমার দেশের কথা আপনি বলছেন, এর আগে আপনার এই প্রফেশনে আপনি যেসব জায়গায় কাজ করেছেন এই সংখ্যা তো আপনি ফেস করেছেন, করেছেন কিনা? অল্প কিছু সংখ্যা ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা লাকি পারসন হিসেবে আমার সাংবাদিকতা শুরু হলো 1984-এ, আজকে থেকে 40 বছর আগে। আমি যখন ইউনিভার্সিটি রিপোর্টার, দেন 91-এ আমি দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার এবং ওয়েজ বোর্ডে, তখন মাত্র 3টা পত্রিকায় ওয়েজ বোর্ড ছিল। তো ওই হিসাবে আমি লাকি পারসন। ওইখান থেকে আমি আবার ওয়েজ বোর্ডে মানব জমিনে জয়েন করি, এবং মানব জমিন থেকে আমার দেশে মেইনলি আমি এই 3টে পত্রিকায় কাজ করেছি। 8 মাসের জন্য আমি যখন বাংলাবাজার পত্রিকা মতিবাই চালু করেন তখন বাংলাবাজারে গেছিলাম, পরে আবার দৈনিক বাংলায় ব্যাক করি। তো লাকিলি এই পত্রিকাগুলোতে ওয়েজ বোর্ড চালু ছিল এবং মোটামুটি বেতন ভাতা রেগুলার ছিল। এটা হলো আমার কথা, কিন্তু আমি আমার সহকর্মীদের কথা জানি
কম বেশি পুরো খবরই রাখি। তো এটা আমি যেটা বলছিলাম, যেটা বড় বড় হাউস, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের টাকার অভাব নেই, কিন্তু তারা হয়তো ওই মিডিয়া থেকে প্রফিট করতে পারছেন না বলে তারা কিন্তু বেতন বোনাস নিয়ে গড়িমসি করেন। 18-19 মাসের বেতন বাকি রেখে দিয়েছেন সাংবাদিকদের। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা মিডিয়া কমিশন দেখেছি, কামাল ভাই আমাদের বিবিসির, আকবর ভালো করে চিনেন, যে কামাল ভাই এটার মিডিয়া কমিশনের চিফ ছিলেন, ওনারা কিছু সুপারিশ এই ক্ষেত্রে করেছেন। আজকেও প্রেস সেক্রেটারি শফিক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল ওভার টেলিফোন। শফিক ভাই বলছিল যে বেতন ভাতার বিষয়গুলো নিয়ে আপনারা বলেন, সাংবাদিকরা এই কথাগুলো নিয়ে বলেন। আমি চাই তো সাংবাদিকদের বেতন ভাতার এখন যদি না থাকে, একটা মিডিয়া গভর্নমেন্ট আছে। আমরা একটু আকবর হোসেন এই যে সুপারিশগুলো একটু শুনতে চাই, এই যে শঙ্কা আশঙ্কা এই সংবাদ কর্মীদের এই বেতন নিয়ে, ঈদের আগে বোনাস নিয়ে যদি একটু বলতেন। এটা হচ্ছে কি, দেখেন মিডিয়া তো আসলে এটা কোনো চ্যারিটি না। মিডিয়া একটা এসেনশিয়ালি এটা একটা প্রফিটেবল ভেঞ্চার হতে হবে, এবং সেখানে যারা কাজ করবে মিডিয়া প্রফিট করে তার যারা কর্মী আছে তাদেরকে তারা বেতন দেবে। অন্যান্য বিজনেস অর্গানাইজেশনের মতো একই জিনিস, যদিও এটার মোটিভটা পুরোটা বিজনেস মোটিভ না, এখানে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, এবং এটাকে যেহেতু রাষ্ট্রের 4th পিলার হিসেবে কনসিডার করা হয় ডেমোক্রেসিতে, সুতরাং এটা চরিত্রটা আলাদা। এটা চরিত্রটা কিন্তু আবার ওই অন্য ব্যবসার মতো একই চরিত্র না। কিন্তু মিডিয়ার দেখেন মালিকরা একই মালিকের যার সাবানের ব্যবসা আছে, যার কসমেটিক্সের ব্যবসা আছে, যার আরও 10টা গার্মেন্টস আছে, সে কিন্তু ওইসব জায়গায় বেতন না দিয়ে সে থাকতে পারছে না। তার শুধু মিডিয়ার ক্ষেত্রে বেতন দেওয়ার ক্ষেত্রে তার গড়িমসি। এটা কেন? এটা খুব অবাক করা বিষয়, এবং এটা নিয়ে যেন কারো কোনো বিকার নেই, কেউ এটা নিয়ে খুব একটা চিন্তিত না। আমরা দেখছি যে হয়তো এই বাংলাদেশে তো একটা, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, বাংলাদেশে তো একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনার 10টা শিল্প প্রতিষ্ঠান রক্ষার জন্য আপনি একটা মিডিয়া বের করেন, এবং এই শিল্প প্রতিষ্ঠান রক্ষার ভ্যানগার্ড হিসেবে আপনার প্রোটেকশন হিসেবে এই মিডিয়াকে ব্যবহার করছেন। আমরা খালি দেখি যে এই প্রফেশনে বলে আপনি আপনার বেতন ভাতা এই প্রফেশনে মালিকদের একটা যে, এবং আমি যেটা মনে করি যে আমাদের এখানে দেখেন কত পত্রিকা, কত টেলিভিশন স্টেশন না আরো আসবে। তা আমার এত পত্রিকা, এত টিভি স্টেশন, ঠিক আছে, এটা একটা প্লুরালিজমে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমার মনে হয় যে যেসব পত্রিকা বা যেসব টিভি বেতন দিতে পারবে না টাইমলি এবং বাংলাদেশের শ্রম আইন ফলো করতে পারবে না, তাদের বন্ধ হয়ে যাওয়া উচিত। ধন্যবাদ আকবর হোসেন। আমাদের বিরতির সময় হয়েছে, প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং সাংবাদিক আকবর হোসেন। আকবর হোসেন, আমরা একটু প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আলাপ করতে চাচ্ছি। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু দেখতে পাচ্ছেন? আমরা যদি চীন সফরের যে সমস্ত অ্যাক্টিভিটি সেখানে হয়েছে সেগুলো যদি আমরা চিন্তা করি, এই সফরটা কিন্তু খুব এক্সেপশনাল হয়েছে। এক্সেপশনাল আপনি কোনটার সঙ্গে মেলাবেন? আপনি যদি এর আগে শেখ হাসিনা যখন চীন সফরে গিয়েছিল, আপনি জানেন যে সেখানকার পরিস্থিতি কেমন ছিল, এবং তিনি সদল বলে চীন সফরে গিয়ে শেষ পর্যন্ত সেখানে কোনো কিছুই তিনি অগ্রগতি করতে পারেননি, এবং যেভাবে চীন থেকে তার ফেরত আসতে হয়েছিল, তারা অনেক প্রত্যাশা নিয়ে সেখানে গিয়েছিলেন। সেই সফরের সঙ্গে যদি আপনি এবার তুলনা করেন, এই সফরটা কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারি সফর ছিল। এবং আপনি একটা জিনিস দেখবেন, চীন সাধারণত এই যে প্রফেসর ইউনুসকে, বাংলাদেশের অনারেবল চিফ অ্যাডভাইজার, তাকে নেওয়ার জন্য তারা একটা বিশেষ এয়ারক্রাফট পাঠিয়েছে। চীন সাধারণত এই কাজটা করে না, খুব কম করে, খুব সিলেক্টিভ ক্ষেত্রে তারা এটা করে। তারা যখন মনে করে যে দেশকে তারা খুবই ওভার প্রায়োরিটাইজ করছে এবং যাদের সঙ্গে তাদের খুবই একটা ইন্টেন্স সম্পর্ক থাকার দরকার, সেই দেশের ক্ষেত্রে, সেই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে তারা এই কাজটা করে। এবং আপনি দেখবেন যে পিকিং ইউনিভার্সিটিতে প্রফেসর ইউনুসকে যে অনারারি ডক্টরেট দেওয়া হয়েছে, সেখানে এটাও কিন্তু আরেকটা বার্তা বহন করে। এবং একটা নতুন ইনফরমেশন জানতে পারলাম, মানে উনি হাইনান প্রভিন্সের গভর্নর ছিলেন, গভর্নরের অ্যাডভাইজার ছিলেন, সেটা আমরা এবারে জানতে পারলাম। অর্থাৎ আমরা এতদিন ধরে যেটা জানতাম যে প্রফেসর ইউনুসের সঙ্গে পাশ্চাত্যের একটা ভালো সম্পর্ক, এটা তো ওয়েল এস্টাবলিশড, আমরা এটাই জেনে এসেছি। কিন্তু একই সঙ্গে চীনও যে ওনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন, এটাও কিন্তু খুবই একটা আশার কথা। এবং এখানে দেখেন, এটার সঙ্গে যদি আপনি লিঙ্ক আপ করেন, মানে ডটসগুলোকে যদি কানেক্ট করেন, যে কিছুদিন আগে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর এসেছিলেন, তারা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। সেখানে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ঈদ না, আগামী ঈদে যাতে আপনারা ফিরে যেতে পারেন, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। এবং আপনি দেখেন এই সরকার আসার পরে
রোহিঙ্গা ক্যাম্পে যে একটা খুনোখুনির যে প্রবণতাটা ঊর্ধ্বমুখী ছিল, এটা কিন্তু এখন অনেকটা কমে এসছে, অনেকটা শান্তি এসছে। এবং এখানে যিনি রোহিঙ্গা বিষয়ক যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, যাকে নিযুক্ত করা হয়েছে, ওনার কিছু অ্যাক্টিভিটি, ওনার ডিপ্লোমেসি এবং সরকারের কিছু পলিসির কারণে এই বিষয়টা এসছে। এবং আমি শিওর যে এই রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে চীনের যে একটা জোরালো ভূমিকা থাকা প্রয়োজন, বা চীন, আমার ধারণা চীন এখন সেই ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী হবে। এবং চীন মনোযোগী হচ্ছে বলেই, কারণ হচ্ছে কি, চীন যে সরকারের সঙ্গে কমফোর্টেবল, তাদের সঙ্গে ডিল করবে, তারা আসলে তাদের দিকে তাদের একটা সফট অ্যান্ড অ্যাটিটিউড থাকবে। যেমন আপনি দেখেন, এখন এই মিডিয়াতে রিপোর্টও এসছে যে মিয়ানমারের জান্তা, তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে বিমস্টেকে বৈঠকের জন্য তিনি একটা দেন দরবার করছেন। তিনি চাচ্ছেন যে একটা বৈঠক আয়োজন করা যায় কিনা। এটা কেন করছেন? গত 16 বছরে, স্পেশালি 2012 সাল থেকে যখন রোহিঙ্গা ক্রাইসিস শুরু হয়েছিল, বাংলাদেশ সরকার তো, তৎকালীন বাংলাদেশ সরকার শেখ হাসিনার নেতৃত্বে, তারা কিন্তু কোনোভাবেই মিয়ানমারের সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা করে তারা চলতে পারেনি, কোনোভাবেই তারা পারেনি। উল্টো যে রোহিঙ্গা সংকট, এটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, জটিল থেকে জটিলতর হয়েছে। কারণ এখানে একটা জিওপলিটিক্সের যে ব্যাপারটা, যে এই বিষয়টাকে আমার ধারণা এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা একটা সলিউশনের দৃষ্টিভঙ্গি থেকে তারা চিন্তা করছে। এবং আমি শিওর যে এই সরকার তো এটা করছেই, ভবিষ্যতে যে সরকার আসবে তারাও হয়তো এটা ধারাবাহিকতা তারা বজায় থাকবে। বাট এখানে আসার কথা যেটা হচ্ছে যে এই চীনের সঙ্গে আমাদের একটা সম্পর্কের কারণে, একে তো এটা রোহিঙ্গা সংকট, এটা আমাদের জন্য খুবই একটা মাথা ব্যথার কারণ। এখানে যদি একটা ব্রেক থ্রু করা যায়, সে আশা হয়তো আমরা করতে পারি। হয়তো আমরা অনেক ওভার অ্যাম্বিশিয়াস না, বাট একটা প্রক্রিয়া আমরা শুরু করতে পারি, সেক্ষেত্রে আশাবাদী হওয়া যায়। আমরা একটু জাহিদ চৌধুরীর কাছে যাই। আকবর হোসেন জাহিদ চৌধুরী, আমরা চীন সফর নিয়ে কথা বলছিলাম, প্রধান উপদেষ্টা চীন সফর আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ আউটকাম এবং একটা সাকসেসফুল ভিজিটও আমরা বলতে পারি। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, যে বাংলাদেশের ঋণ বা আর্থিক সহায়তার জন্য বারবার চীনের দ্বারস্থ হয় কেন বাংলাদেশকে? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আকবর হোসেনের কথার সাথে একমত পোষণ করছি। উনি যে সমস্ত বিষয়ে বলছেন, যে ইস্যুগুলো, এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কারণ আপনি দেখেন যে এই ডক্টর ইউনূস চীন সফরে যাওয়ার আগে বাংলাদেশে কি একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, এবং অনেকগুলো ইস্যু কিন্তু সামনে নিয়ে এসে এখানে একটা ভলাটাইল সিচুয়েশন, একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। ইন্ডিয়ান মিডিয়াতে আমাদের সামরিক বাহিনী নিয়ে একটা প্রচার প্রচারণা চালানো হলো, তারপরে আবার ছাত্রদের দিয়ে কিছু কথাবার্তা বলে সামরিক বাহিনীর সাথে একটা বিরোধে জড়িয়ে ফেলা হলো। এরকম অনেকগুলো ঘটনা ঘটানো হয়েছে, যেগুলোর পিছনে মানুষ যথেষ্ট সন্দেহ করে আমাদের প্রতিবেশীদের হাত এবং পরাজিত ফেসিবাদের হাত রয়েছিল এগুলোর পিছনে। এটা চীন সফরকে বাধাগ্রস্ত করার জন্য এরকম একটা চেষ্টা করা হয়েছিল বলে মানুষের মধ্যে ধারণা। আমি একজন সংবাদকর্মী হিসেবে যতটুকু আমরা রিপোর্ট পেয়েছি, যতটুকু জেনেছি, এটা গেল একটা বিষয়। আপনার প্রশ্নের উত্তর দিব, তার আগে দেখেন যে চীন সফরে কি হলো। উনি 4 দিনের সফরে গেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি প্রফেসর ইউনূস মাত্র 2 দিন ওখানে ওনার অ্যাক্টিভিটিস চালানোর সুযোগ পেয়েছেন। 26 তারিখে গেছেন, 29 তারিখে ফিরে আসছেন, 27 এবং 28। আপনি একবার চিন্তা করে দেখেন যে 85 ইয়ার্স একজন মানুষ, যিনি সকাল 8টার সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে কলন করেছেন, এবং ওই দিন যে হ্যাট্রিক অ্যাক্টিভিটিস চালিয়েছেন, তারপরে ব্যবসায়ীদের সাথে, তারপরে গভর্নরের সাথে, ভাইস প্রিমিয়ারের সাথে সারাদিন, পরের দিন একইভাবে উনি হ্যাট্রিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের যে অর্জন, যদি আমি এটা সিনপসিস করি, আপনি দেখেন $2.1 বিলিয়ন যে সাহায্যের বলেন, ঋণের বলেন, এটা ঋণ না, প্রতিশ্রুতি, সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে এই 2.5 বিলিয়ন, এটা কিন্তু ঋণ হিসাবে আসছেন না, এটা অ্যাসিস্ট্যান্স। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট কিন্তু বাংলাদেশের। এরপর আগে যেসব অ্যাসিস্ট্যান্সগুলো আসতো, এটা ঋণ হিসাবে আসতো, যেটা আমাদের পরিশোধ করতে আচ্ছা, এটা তো একটা আছে। এই টাকার অঙ্কে যদি আমি এটা বলি যে এটা একটা আছে। তারপরে বাংলাদেশে চীনের যে চলমান প্রকল্পগুলা, যেটা আগে চাইনিজ প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় অ্যাগ্রিড হয়েছিল, ওই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমার একটা জিনিস বলার আছে। দেখেন যে ওই প্রকল্পগুলোতে যে পরিমাণ লুটপাট হয়েছে, আপনার 20% টাকা প্রজেক্টে কাজে লেগেছে আর 80% লুটপাট হয়েছে। আমি মনে করি যে এখন যদি বাকি যে প্রকল্পগুলো চাইনিজ ফান্ডিংয়ে রয়ে গেছে, এগুলো যদি হয়, আগে যদি একটা ব্রিজ হয়ে থাকে, এখন ওই টাকায় দুর্নীতি না হলে 5টা ব্রিজ করা সম্ভব। এটা একটা বড় জিনিস। এটা আমি মনে করি যে এই ভিজিটের ফলে এই ঋণ প্রবাহটা স্মুথ হবে, এবং আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যে ঋণের যে রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল, এটা রিডিউস করে 50% রিডিউস হয়ে যাবে। এই জাতীয় আলোচনা হয়েছে, ওয়ান থিং। সেকেন্ডলি, আপনি দেখেন যে তিস্তা প্রকল্প নিয়ে অনেক দিন ধরেই
একটা অবস্থার মধ্যে ছিল, ভারত বাধা দিচ্ছিল, এই কথা আসছিল। এইবার কিন্তু এটা পজিটিভলি তিস্তা প্রকল্পের ব্যাপারে একটা পজিটিভ ডিসিশন হয়েছে। আপনি আরেকটা জিনিস জানেন যে মংলা পোর্টে ভারত এবং চীন দুইটাই পাশাপাশি কাজ করছিল। এইবারের সফরের পর 100% দায়িত্ব চীন পেয়ে গেছে, ভারত কিন্তু এই প্রজেক্টে আর নেই। এটা কিন্তু আরেকটা অগ্রগতি যে এখন দ্রুত মংলা প্রজেক্টটা আমাদের ফুলফিল হতে পারবে। আপনি ইকোনমিক জোন, দুইটা ইকোনমিক জোনে উনি যে চীনা ইনভেস্টরদের আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনুস, তার আগে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং ওইখানে প্রেসিডেন্ট কল করেছে, আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই দুইটা যদি ইকোনমিক জোনে আমাদের চাইনিজ ইনভেস্টমেন্ট আসে, তাইলে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই, যেটা এফডিআইয়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট মানে ভাইটাল রোল প্লে করবে এই চাইনিজ ইনভেস্টমেন্টগুলো। তারপর আপনি যেটা বললেন, আরও দুইটা রোহিঙ্গা ইস্যুতে আলাপ করার আগে আমি বলি যে বাংলাদেশে আপনি জানেন যে ভারতে বড় একটা সংখ্যায় চিকিৎসা নিতে যেত, ভারত এই ভিসাটা স্কুইজ করে ফেলেছে হাসিনাকে পালিয়ে যাওয়ার পর। এখন বাংলাদেশে বারবার কেন চীনের দ্বারস্থ হতে হয় বাংলাদেশকে? এখন এরপরে আসলো রোহিঙ্গা ইস্যু। তারপরে আপনার কথা বলছি, রোহিঙ্গা ইস্যুতে অলরেডি আকবর হোসেন বলেছেন যে এটা রোহিঙ্গা ইস্যুতে যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, এটা কিভাবে মেল্ট হচ্ছে, বরফটা কিভাবে গলছে। চীনা মায়ানমারের জান্তার প্রেসিডেন্ট ইউনুস, চিফ অ্যাডভাইজার ইউনুসের সাথে সাক্ষাতের আগ্রহ থেকে এটা কিন্তু স্পষ্টত চীন যদি এখানে একটা ভাইটাল রোল প্লে করে তাহলে হয়তো রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া সম্ভব হবে। এখন আপনি বলছেন যে আপনার প্রশ্ন যেটি ছিল যে কেন বারবার চীনের দ্বারস্থ হতে হচ্ছে, বাংলাদেশে কিন্তু ডোনার কান্ট্রি হিসেবে আরও বড় বড় ডোনার আছে। সৌদি আরব বাংলাদেশের ভালো করেই জানেন একটা বড় ডোনার, জাপান একটা বড় ডোনার, আমেরিকা একটা বড় ডোনার, এগুলো কিন্তু আছে। ইন্ডিয়ানরা শুধু বারবার যে প্রতিশ্রুতি দিয়েছে তারা বারবার এটা ফেল করেছে। ইন্ডিয়ানরা কোনো সময় বাংলাদেশের কোনো সময় ডোনারও ছিল না, ইভেন ভালো ঋণদাতাও না। ডোনেশন একটা জিনিস, ঋণ আরেকটা জিনিস, দুইটাই একটা দেশের উন্নয়নের জন্য দরকার। তো এখন চাইনিজ প্রযুক্তি নিয়ে আপনি যদি মিনিমাম রেট অফ ইন্টারেস্টে আপনার দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারেন তাহলে তো না আপত্তির কিছু নেই। আমরা একটু আকবর হোসেনের কাছে শুনি। আকবর হোসেন, যেটা জাহিদ চৌধুরী বলছিলেন যে আমরা কেন বারবার চীনের দ্বারস্থ হই, আমার প্রশ্নের উত্তরে আমার আপনার কাছে একটু জানতে চাই, এই যে চীনের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক তো আগে থেকেই ছিল, গড়ে উঠছে, আমরা দেখছি যে আমাদের পাশের দেশ ভারতের সাথে আমাদের একটা সম্পর্কের টানাপোড়েন চলছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে চীনের এই ভিজিটটা নিয়ে এই সম্পর্কে কি আরও তলানিতে যাবে, মানে ভারতের সঙ্গে বলছেন? আচ্ছা, এখানে দেখেন, ভারত গত 16 বছর চেয়েছিল যে তারাই বাংলাদেশকে কন্ট্রোল করবে, তারাই থাকবে, তারা যা বলবে বাংলাদেশ সেটাই করবে। আপনি চীন সফরে যাবেন, শেখ হাসিনা চীন সফরে যাবে, তার আগে ভারতের কাছ থেকে অনুমতি আনতে হতো। শেখ হাসিনা অন্য কোথাও সফরে যাবেন, সেখানে সাউথ ব্লক মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের একটা দৃষ্টিভঙ্গির সেখানে ব্যাপার ছিল। আমরা অন্য কারোর সঙ্গে সম্পর্ক কিন্তু স্বাভাবিক করতে পারিনি। পাশ্চাত্যের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে। যাই হোক, চীনের সঙ্গে একটা সম্পর্ক ছিল, কিন্তু সেখানেও একটা সবসময় একটা সংশয়, একটা দ্বিধা ছিল যে আমি চীনের সঙ্গে সম্পর্ক করলে ভারত আবার মাইন্ড করবে কিনা, ভারত বিষয়টাকে কিভাবে দেখবে, এইরকম একটা দোদুল্যমানতার মধ্য দিয়ে যেতে হতো। কিন্তু আমরা এবার দেখলাম যে ওই জায়গাটা ভেঙে গেছে এবং প্রফেসর ইউনুস তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং বাংলাদেশ চীনকে কিভাবে এক্সপেক্ট করে বাংলাদেশের উন্নতির জন্য সেটা বাংলাদেশ আমার ধারণা চীনকে বোঝাতে পেরেছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। এখানে আমি একটা উদাহরণ দেই, দেখেন এই যে সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো, যেটা আমরা আসিয়ান বলি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, সেখানে আপনার থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই দেশগুলোর ক্ষেত্রে যদি আপনি দেখেন তাদের যে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে চীনের কিন্তু একটা বড় ভূমিকা আছে। চীন সেখানে তাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটা ম্যাসিভ ভূমিকা তারা পালন করেছে এবং এই দেশগুলোকে একটা সময় বলা হতো যে এশিয়ান টাইগার। হ্যাঁ, তো আমার মনে হয় যে বাংলাদেশ 18 কোটি লোকের দেশ এবং আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা এই দেশের মানুষের তৈরি হয়েছে, এটা যদি আমরা মানে সেই গতিটা যদি আমরা ধরতে চাই, মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চাই, চীনের সহায়তা নেওয়া ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। আমরা আশা করি এই গতিধারা অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন জাহিদ চৌধুরী এবং আকবর হোসেন। আকবর হোসেন,
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন কোনো কারণে নির্বাচন পেছালে এর ফল ভালো হবে না। দেখুন, বিএনপি তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমি যদি এখনকার বিবেচনাটা করি, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনে কেন এই সংশয় তৈরি হয়েছে এটা অবশ্য আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, এই ব্যাখ্যাটা হয়তো উনিই দিতে পারবেন। কিন্তু উনি যে আশঙ্কার কথাগুলো বলছেন, আমি পরিবেশ পরিস্থিতি বা গণমাধ্যমের রিপোর্টসগুলো দেখে আমি যতটুকু বুঝতে পারছি, নির্বাচন নিয়ে আশঙ্কার খুব একটা কারণ দেখা যাচ্ছে না। কারণ দেখেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছে, তারা চাচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হয়ে যাক, এটাই তো বিএনপির কথা। আর অন্য যেসব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী বা এনসিপি নবগঠিত, আমরা দেখতে পাচ্ছি তারাও বিভিন্ন জায়গায় তারা মোটামুটি এক ধরনের প্রস্তুতির মধ্যেই আছে। কারণ আমরা এখানে তো সবাই আমরা এগ্রিড যে আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস লাগবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আমরা সামনের দিকে খুব এগোতে পারবো না। এখন যেটা নিয়ে একটা প্রশ্ন হয়তো উঠছে যে নির্বাচনটা কি ডিসেম্বরে হবে নাকি আর 1 মাস পরে হবে নাকি 2 মাস পরে হবে। প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন বটে, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে 2026-এর জুন অতিক্রান্ত হবে না। কিন্তু বিএনপি হয়তো মনে করছে যে এটা ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়াটাই শ্রেয়। একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে চাওয়া, এটাও একেবারে অমূলক নয়। কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও যেটা বলছে যে কিছু ন্যূনতম সংস্কার করার দরকার, সেগুলো করে পরে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে পারি, সেই চাওয়াটাও একেবারে অমূলক নয়। দুটার মধ্যেই আপনি সঠিক জিনিস খুঁজে পাবেন। এবং আপনি যদি সর্বতভাবে আপনি দেখেন যে বিএনপিও বলছে সংস্কার লাগবে না, এটা কিন্তু বিএনপিও বলছে না, অন্য কেউ বলছে না। নির্বাচন লাগবে না, এটা বিএনপিও বলছে না, অন্য কেউ বলছে না। সবাই বলছে সংস্কারও লাগবে, নির্বাচনও লাগবে। শুধু আমাদের টাইমিংয়ের ক্ষেত্রে যে আমরা এটা কবে নাগাদ করতে পারবো, এই বিষয়টা নিয়ে একটা আশঙ্কা বলেন, উদ্বেগ বলেন কিংবা প্রশ্ন বলেন, আমি যার যে দৃষ্টিভঙ্গি সেটা তৈরি হয়েছে। বাট আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আশঙ্কা উদ্বেগ থাকবে না, কারণ আগামী 2-4 মাসের মধ্যে এই বিষয়টা হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে। থাকবেন আপনি বলছিলেন। আমরা একটু জাহিদ চৌধুরীর কাছে শুনতে, জাহিদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। দেখেন, আমরা দুইটা প্রশ্নের উত্তরই আমি একসাথে দিই। প্রথম কথা হলো যে আপনার সংস্কার এবং নির্বাচন, এই সংস্কারের ব্যাপারে যেমনটি আকবর হোসেন বললেন যে সংস্কারের ব্যাপারে তো সবাই একমত, কেউ এটা না করছে না, এরা বিরোধিতা করছে না। সময় নিয়ে কথা আসছে যে নির্বাচনের আগে সংস্কারগুলো কতটুকু হবে আর নির্বাচনের পরে কতটুকু হবে। এখানে একটা বিষয় তো হয়েই আছে, যেটা হলো যে সংস্কার প্রস্তাবগুলো ইতিমধ্যেই গভর্নমেন্টের টেবিলে এবং পলিটিক্যাল পার্টিগুলোর টেবিলে আছে। ওইখান থেকে ঐকমত্য কমিশনের কাছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের অপিনিয়ন দিয়ে দিয়েছে। স্প্রেডশিট যেটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল সেটা জমা দিয়েছে, যদিও বিএনপি বলছে তারা আরেক দফায় দিবে, কিছু জায়গায় তাদের এখনও ক্লিয়ার অবস্থানটা ক্লিয়ার করেনি। তো এইখানে প্রধান উপদেষ্টা যেমনটি আগে বলেছেন যে আমরা কোন কোন বিষয়ে একমত হলো পলিটিক্যাল পার্টিগুলো, স্টেক হোল্ডারদের কাছ থেকে তাদের অপিনিয়ন নিয়ে যেখানে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে তার উপর বেস করে আমরা একটা চার্টার তৈরি করব। সেটার নাম জুলাই চার্টার হোক কিংবা অন্য যা কিছুই হোক না কেন, একটা চার্টার তৈরি করব। এখানে স্টেক হোল্ডাররা সবাই সিগনেটরি হবে, তারা সবাই স্বাক্ষর দিয়ে বলবে যে আমরা এই পয়েন্টে আমরা একমত পোষণ করি। তাইলে আপনার কতটুকু সংস্কার আপনি করতে সবাই ঐকমত্য পোষণ করলো এইটা হয়ে যাবে। বাকি বিষয়ে যেগুলো থাকবে এখানে হয়তো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। এখানে মেজর কোন বিষয়গুলো আসছে এই মুহূর্তে যদি আমি মোটা দাগে বলি যে মেজর বিষয়ের মধ্যে কয়েকটা বিষয় আসছে। একটা হলো যে যেগুলো সাংবিধানিক সংস্কার এটা কিভাবে হবে। তার আগেও যদি বলি যে এনসিপি চাচ্ছে এনসিপি চাচ্ছে যে সাংবিধানিক পার্লামেন্ট গঠন করতে, যেটাকে গণপরিষদ গঠন করতে চাচ্ছে। আর বিএনপি বলছে গণপরিষদের কোনো প্রয়োজন নাই, কারণ এটা বাংলাদেশের যে সংবিধান আছে এইটাকে যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করতে চান সেটা আপনার সাধারণ সংসদের মাধ্যমে সম্ভব। এটা একটা যখন দেশ স্বাধীন হয়েছে তখন একবার এই সংবিধান প্রণীত হয়ে গেছে, এটার প্রয়োজন নেই। এবং এনসিপি পরবর্তীতে এসে বলেছে যে তারা এই দুইটা একসাথেই নির্বাচন করে ফেলতে পারে। আর জামাতের সাথে বেসিক জায়গায় কোথায় তফাৎ আছে, জামাত বলছে প্রপোর্শনেট নির্বাচন তারা চায়, যে 300 আসন হোক, 400 হোক কিংবা 500 হোক, প্রপোর্শনেটলি তারা প্রতিনিধি নির্বাচন করবে। বিএনপি এখানে আপত্তি করছে। এই সমস্ত জায়গায়
মেজর জায়গায় বিরোধ আছে। সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে কোনো ফরম্যাটে হোক ফিরিয়ে আনার পক্ষে। 2 টার্ম পার্লামেন্টে প্রধানমন্ত্রী 2 টার্ম থাকবে, যদিও রিসেন্টলি বিএনপি বলছে কনজিকিউটিভ 2 টার্মস, আর অন্যদের দাবি হলো না আপনার লাইফ টাইমে 2 বার আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন। আর বিএনপি বলছে পরপর 3 বার না, 3 বারের ক্ষেত্রে আপত্তি, মানে পরপর 2 বারের বেশি হতে পারবে না, এটা গেট দিয়ে আবার হতে পারবে। যেমন অনেক আমার অ্যাপেক্স বডিগুলোতে অনেকগুলোতে এরকম নিয়ম আছে। তো এইরকম কিছু জায়গা আছে, কিন্তু আপনি সাংবিধানিক সংস্কারগুলোর ক্ষেত্রে আপনি তো পার্লামেন্ট ছাড়া করতে পারছেন না, তাইলে এটা কিভাবে করবেন? এটা নিয়েও কথা আসছে যে এটা আপনি প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে দিয়ে, আপনি যে সমস্ত বিষয়ে একমত পোষণ করলেন, এটা একটা অর্ডিন্যান্স জারি করে দিয়ে এটা এক ধরনের একটা আইনি ভিত্তি দিয়ে যাবেন। পরবর্তীতে যে পার্লামেন্ট আসবে তারা এটা একাদশ সংশোধনীর মতো, যেমন করে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আবার ফিরে গিয়েছিলেন চিফ জাস্টিস হিসাবে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করার পর, তো কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হিসাবে একইভাবে আপনার পূর্বতন রেট্রোস্পেক্টিভ যে এফেক্ট হিসেবে আপনি এটা দেখিয়ে দিবেন। তো এইভাবে এটার সমাধান হতে পারে। ধন্যবাদ জাহিদ চৌধুরী, ধন্যবাদ। এই সমস্ত সমাধান, এই সমস্ত যে ইস্যুগুলো আছে, বিএনপির উপর অনেকে আস্থা রাখতে পারছে না যে আপনারা ক্ষমতায় গেলে এগুলো আদৌ করবেন কিনা। এই জন্য বলা হচ্ছে যে আগে সংস্কারটা করে ফেলেন, কারণ অতীতে আমরা আসলে দেখতে চাই বিএনপি এগুলো আদৌ করে কিনা, বিএনপির উপর যে আস্থাটার কথা বলছিলেন জনগণ সেই আস্থাটা রাখতে পারে কিনা। ধন্যবাদ জাহিদ চৌধুরী, ধন্যবাদ আকবর হোসেন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।